করে দেখেন এখানে লেখা the news that a wealthy young gentleman named Charles Bingley has rented the manor of Netherfield Park causes a great stir in the nearby village of Longbourn, especially in the Bennet household. The Bennets have five unmarried daughters, from oldest to youngest: Jane, Elizabeth, Mary, Kitty, and Lydia. And Mrs. Bennet is desperate to see them all married. আমি বুঝে দিচ্ছি, একটু ওয়েট করেন। After Bennet pays a social visit to Mr. Bingley, the Bennets attend a ball at which Mr. Bingley is present. He is taken with Jane and spends much of the evening dancing with her. His close friend Mr. Darcy is less pleased with the evening and hotly refuses to dance with Elizabeth, which makes everyone view him as arrogant and obnoxious. একটা প্যাসেজ অ্যানালাইসিস করলে অনেক নতুন ভোকাবুলারি সম্পর্কেও কনসেপ্ট পাওয়া যায়। একটা সেন্টেন্সের ভিতরে আমার কোন ধরনের ভোকাবুলারি আছে এবং সেগুলোর ব্যবহার কিভাবে হচ্ছে এই বিষয়গুলো জানা যায়। এখন একটু বোঝার ট্রাই করেন এই গল্পটা কি, একটু বুঝাই দেই। এই গল্প শুনছেন আগে কখনো? প্রাইড এন্ড প্রেজুডিস। Maybe Pride and Prejudice. সে গল্প নাকি এটা? শেক্সপিয়ার? না, এটা শেক্সপিয়ারের না, এটা জেন অস্টেইন নামের একজন। তো এখন এই জায়গাটাতে বোঝার ট্রাই করেন, এখানে বলছে যে দ্য নিউজ, এই খবরগুলো, হ্যাঁ, দ্যাট আ ওয়েলদি ইয়ং জেন্টলম্যান, যেটা একটা ওয়েলদি মানে সম্পদশালী সম্ভ্রান্ত জেন্টলম্যান, নেম চার্লস বিংলে মানে নাম চার্লস বিংলে, হ্যাজ রেন্টেড দ্য ম্যানর। এই যে হ্যাজ প্লাস রেন্টেড, তার মানে এটা কোন টেন্সের সেন্টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। রেন্টেড মানে ভাড়া দেওয়া, রেন্ট, তাহলে হ্যাজ রেন্টেড মানে ভাড়া দিয়েছে। দ্য ম্যানর অফ নেদারফিল্ড পার্ক, অর্থাৎ একটা জায়গা, নেদারফিল্ড পার্ক যেটা ইংল্যান্ডে অবস্থিত, causes a great stir in the nearby village of Longbourn। এই জায়গাটাকে আর কি ডিসক্রাইব করছে, যেটা হচ্ছে একটা গ্রেট স্টার, কোথায়? গ্রামের পাশে, লংবর্ন নামের একটা গ্রাম আছে ইউকেতে, তার পাশে হচ্ছে। স্পেশালি, এই স্পেশালি যে শব্দটা, এটা কোন পার্ট অফ স্পেস বলতে পারেন? অ্যাডভার্ব। হ্যাঁ, এটা অ্যাডভার্ব। স্পেশালি ইন দ্য বেনেট হাউসহোল্ড। বেনেট হাউসহোল্ড, খেয়াল করেন এখানে মেন বিষয়টা হচ্ছে বেনেট এর পরিবার, অর্থাৎ এখানে দুটো আলাদা, আমি আপনার এর ক্যারেক্টার গুলো একটু বলি। মিস্টার বেনেট এবং মিসেস বেনেট নামে দুইজন লোক আছে, মানে এরা হাজবেন্ড ওয়াইফ, এবং এদের 5টা মেয়ে আছে। 5টা মেয়ের নাম হচ্ছে, দেখেন, দ্য বেনেটস হ্যাভ 5 আনম্যারিড ডটার্স। এই বেনেটস পরিবারের মানে বেনেটসদের 5জন অবিবাহিত মেয়ে আছে। ফ্রম দ্য ওল্ডেস্ট টু ইয়ংগেস্ট, মানে সবার থেকে বড় হচ্ছে জেইন, এর প্রথম যে মেয়েটা তার নাম জেইন, দ্বিতীয় মেয়েটার নাম এলিজাবেথ, তৃতীয় মেয়েটার নাম ম্যারি, দেন কিটি অ্যান্ড লিডিয়া। এই হচ্ছে বেনেট এর 5টা মেয়ে। আর এই যে ওয়েলদি জেন্টলম্যান বিংলে, চার্লস বিংলে, এটা একটা সম্ভ্রান্ত লোক। এরা, এদের মানে যে পার্ক, সেই পার্কে আপনার এই বেনেটস পরিবারের এই সদস্যরা এসেছে। হ্যাঁ, এবং এই বেনেটসের ভিতর মিস্টার বেনেট, উনি খুবই সাদাসিধা ভদ্রলোক। আর মিসেস বেনেট যে, অর্থাৎ মিস্টার বেনেট এর ওয়াইফ, উনি একটু বেশি আহ উচ্চ বিলাসিতা পছন্দ করেন, বা অনেক চাহিদা বেশি সবকিছুর উপর, এবং উনি চায় ওনার যে অবিবাহিত মেয়েরা আছে তাদেরকে ধনী লোকের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, যাতে করে তারা ভালো থাকে। তো তার জন্য ওই বিংলেকে যখন দেখছে, দেখেন মিস্টার বেনেট
pays a social visit to Mr. Bingley. The Bennets attend a ball at which Mr. Bingley is present. হ্যাঁ, আচ্ছা, আমি একটু পারবে ওই আপনাকে একটু ভালো করে পরিশ্রম করে আপনাকে একটু ভালো করে খেতে পারবেন বারবার আমাকে বলতেছে একটু হালকা বলছি লবণ দিয়ে ভালো করো সবুজ তোমার খাবারটা নিয়ে যাবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ, তো দেখেন এরপর কি বলছে যে দ্য বেনেটস অ্যাটেন্ড আ বল, অর্থাৎ এই বেনেটস পরিবারের যে সদস্যরা তারা একটা বলে অ্যাটেন্ড করেছে। বল মানে একটা বল ড্যান্স, ইংল্যান্ডে বা ওই দেশে বল ড্যান্স হয়, হ্যাঁ, মানে একজন একজনের হাত ধরে গোল হয়ে নাচে, এটাকে বল ড্যান্স বলে। হ্যাঁ, যেখানে মিস্টার বিংলেও প্রেজেন্ট ছিল, যে ওয়েলদি ইয়ং জেন্টলম্যান। হ্যাঁ, হি ইজ টেকেন উইথ জেইন অ্যান্ড স্পেন্ড মাস অফ দ্য ইভনিং ড্যান্সিং উইথ হার। বলতে পারেন এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি? and taken so much of the evening dancing with them সে জেনের সাথে অনেক টাইমটা মানে ইভিনিং এ ডান্স মানে ডান্স করার জন্য অনেকটা সময় নিয়ে ডান্স করছে আর কি ইভিনিং এ ডান্সে আর কি কোন টেন্সে লেখা এই সেন্টেন্সটা বলতে পারেন? প্রত্যেকটা সেন্টেন্সে তো একটা টেন্স থাকে, তাই না? আচ্ছা ডান্স এটা প্রেজেন্ট পার্টিসিপেল না, দেখেন, হি ইজ প্রথমে টেকেন, হিজ টেকেন এটা প্রেজেন্ট ইনডেফিনিট এটা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, প্রেজেন্ট হ্যাঁ ইনডিফিনিট হ্যাঁ টেন্সে লেখা। হ্যাঁ, ইজ প্লাস ভি থ্রি। হি ইজ টেকেন মানে কি জানেন? ওই যে মিস্টার বিংলে ওই মানুষটাকে নেওয়া হয়, বলছে হি ইজ টেকেন উইথ জেইন, অর্থাৎ মিস্টার বিংলেকে জেনের সঙ্গে নেওয়া হয়। অর্থাৎ জেইন হচ্ছে এই বেনেট পরিবারের বড় মেয়ে, জেন এলিজাবেথ ম্যারি। তো জেন হচ্ছে বড় মেয়ে, তো জেনের সঙ্গে মিস্টার বিংলেকে ডাকা হয় অ্যান্ড স্পেন্ডস, তারা পার করে, সময় কাটায়, মাস অফ দ্য ইভিনিং ড্যান্সিং উইথ হার। অর্থাৎ ওই মিস্টার বিংলে জেনের সঙ্গে অনেকটা সময় সন্ধ্যাবেলা টাইমটা স্পেন্ড করে। হিজ ক্লোজ ফ্রেন্ড, অর্থাৎ ওই বিংলের ক্লোজ ফ্রেন্ড হচ্ছে মিস্টার ডার্সি, উইলিয়াম ডার্সি নাম, ইজ লেস প্লিজড উইথ দ্য ইভিনিং অ্যান্ড হার্টলি refuses to dance with Elizabeth, which makes everyone view him as arrogant and obnoxious. অর্থাৎ এই বিংলের আরেকটা বন্ধু সেখানে থাকে যার নাম ডার্সি, সে একটু কম, ইজ লেস প্লিজড অর্থাৎ কম আনন্দিত হয়, উইথ দ্য ইভিনিং অ্যান্ড হার্কলি, অর্থাৎ হার্কলি মানে এখানে হচ্ছে ইম্পর্টেন্টলি যেটাকে বলা হয়, বা অ্যারোগান্টলি মানে মানে গর্বের সাথে, মানে মানে একটা অহংকারের সাথে, হ্যাঁ, অহংকারের সাথে সে রিফিউজ করে টু ড্যান্স উইথ এলিজাবেথ। অর্থাৎ এলিজাবেথ হচ্ছে ওই বেনেট পরিবারের সেকেন্ড ডটার। হ্যাঁ, হুইচ মেক্স এভরিওয়ান ভিউ হিম অ্যাজ অ্যারোগ্যান্ট অ্যান্ড অবনক্সিয়াস, যেটা তৈরি করে, হুইচ মেক্স, এই হুইচ শব্দটা একটা রিলেটিভ প্রোনাউন, মেক্স মানে তৈরি করে, হুইচ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য মেকের সাথে এস আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। এভরিওয়ান অর্থাৎ যেটা প্রত্যেকের, মানে হুইচ মেক্স এভরিওয়ান ভিউ হিম অ্যাজ অ্যারোগ্যান্ট অ্যান্ড অবনক্সিয়াস, অর্থাৎ যেটা সবার কাছে তাকে তৈরি করে, কাকে? ওই ওই ডার্সিকে তৈরি করে উদ্ধত এবং কি অবনক্সিয়াস, মানে কি বলতে পারেন? অবনক্সিয়াস মানে বিরক্তিকর যেটা, হ্যাঁ, বা বিচ্ছিরি একটা অবস্থা ক্রিয়েট করে। অ্যারোগ্যান্ট মানে অহংকার। তো এই ধরনের ভোকাবুলারি গুলো জানা যায়, হ্যাঁ, এই প্যাসেজ অ্যানালাইসিস করতে পারলে। At social functions over subsequent week, however, Mr. Darcy finds himself increasingly attracted to Elizabeth's charms and intelligence. বলছে at social function over subsequent weeks, অর্থাৎ কিছু সপ্তাহ পর মিস্টার ডার্সি, প্রথমে মিস্টার ডার্সি, সে মিস্টার ডার্সিও ওয়েলদি ম্যান, এই
বিংলে ওয়েলদি ম্যান, তো চার্লস বিংলের জেনকে পছন্দ হয় এবং এবং এলিজাবেথ যে এই এলিজাবেথকে পছন্দ করে না চার্লস বিংলের বন্ধু মিস্টার ডার্সি। প্রথমত সে পছন্দ করে না, সে একটা অহংকারী ভাব দেখায়। কিন্তু কিছু সপ্তাহ পর মিস্টার ডার্সি ফাইন্ডস, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট ডার্সি ফাইন্ডস মানে খুঁজে পায় হিমসেলফ নিজেকে ইনক্রিজিংলি অ্যাট্রাক্ট টু এলিজাবেথ চার্মস অ্যান্ড ইন্টেলিজেন্স, অর্থাৎ সে নিজেকে খুঁজে পায় ইনক্রিজিংলি অর্থাৎ বৃদ্ধি পেতে দেখে, অ্যাট্রাক্ট মানে আকর্ষিত, টু এলিজাবেথ চার্মস অর্থাৎ এলিজাবেথের যে মুগ্ধতা, যে সৌন্দর্যটা, এবং ইন্টেলিজেন্স তার বুদ্ধিমত্তা, অর্থাৎ সে আস্তে আস্তে এলিজাবেথের প্রেমে পড়ে। এলিজাবেথের যে বুদ্ধিমত্তা, তার যে সৌন্দর্য, সেটাতে সে আকর্ষিত হয় কিছু সপ্তাহ পরে। হ্যাঁ, ডার্সি ফাইন্ডস হিমসেলফ, এই হিমসেলফটাকে বলা হয় একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। আমি প্রোনাউনের একটা ক্লাস দিয়েছিলাম না হ্যাঁ আপনাকে, হ্যাঁ হ্যাঁ দেখছিলেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, নিজের দিকেই ফিরে আসে, এটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। জেনস ফ্রেন্ডশিপ উইথ মিস্টার বিংলে অলসো কন্টিনিউস টু বার্জন অ্যান্ড জেন পেইস আ ভিজিট টু দ্য বিংলে ম্যানশন। ম্যানশন মানে তার ভবন। On her journey to the house, she is caught in a downpour and catches ill, forcing her to stay at Netherfield for several days. In order to tend to Jane, Elizabeth hikes through muddy fields and arrives with a spurted dress, much to the disdain of the snobbish Miss Bingley, Charles Bingley's sister. Miss Bingley's spite only increases when she noticed that Darcy, whom she is pursuing, pays quite a bit of attention to Elizabeth. এখানে মেইনলি বিষয়টা হচ্ছে, এখানে অনেকগুলো ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলোর অর্থ জানা লাগে। দেখেন, কঠিন আছে কিছু। হ্যাঁ, এখানে কি বলছে যে যখন ডার্সি এলিজাবেথের সৌন্দর্যে মুগ্ধ হয়, তখন জেনস ফ্রেন্ডশিপ উইথ মিস্টার বিংলে অলসো কন্টিনিউস, অর্থাৎ ওই জেনের সঙ্গে বিংলের কন্টিনিউ করতেছে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। জেন মানে কি, বেনেটের বড় মেয়ে, আর এলিজাবেথ কে, তার পরের মেয়ে। হ্যাঁ, সেকেন্ড ডটার। হ্যাঁ, সেকেন্ড ডটার। এখন এর সাথে কার হচ্ছে, ডার্সি, উইলিয়াম ডার্সি, তো তার একটা সম্পর্ক তৈরি হচ্ছে এই মুহূর্তে। এবং ওই এলিজাবেথের পরিবারও সবসময় চাচ্ছে কি যে তার মেয়ে যাতে ওই উইলিয়াম ডার্সির সঙ্গে সম্পর্ক করে, তাকে যাতে ওর সঙ্গে বিয়ে দিতে পারে। এই জন্য এলিজাবেথ সরল সহজ মেয়ে ছিল, টিনেজ এইজে ছিল, তো তাকে পাঠিয়ে দিয়েছে আবারও ওই ডার্সির কাছে। হ্যাঁ, এবং সেই জায়গাটাতে বলছে এলিজাবেথ হাইকস থ্রু মাডি ফিল্ডস, অর্থাৎ মাডি মানে কি জানেন, কাদাযুক্ত কর্দমাক্ত মাঠ বা মানে রাস্তা, এন্ড অ্যারাইভস এবং পৌঁছায় উইথ আ স্পোর্টেড ড্রেস, অর্থাৎ একটা আম, মানে ছন্ন ছাড়া ড্রেস, যেটাকে বলা হয় মানে ছেঁড়া বা নোংরা একটা ড্রেসে। হ্যাঁ, আমি SPATTERED ওয়ার্ডটা দেখছেন, স্পটেড মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বা ছড়ানো। হ্যাঁ, মানে এটা কি বলা যায়, ডিফিউজ বা স্কাটার। হ্যাঁ, এই ধরনের আর কি আমার যে ড্রেস, তো সেই ড্রেসে সে আসে এবং মাস টু দ্য ডিসডেইন অফ দ্য স্নবিশ। এই ডিসডেইনের মানে কি বলতে পারেন, ডিসডেইন, ডিসডেইন, ডিসডেইন মানে অবজ্ঞা করা, ঘৃণা করা, তাচ্ছিল্য করা, এটাকে বলে ডিসডেইন। হ্যাঁ, স্নবিশ, দেখেন কতগুলো ওয়ার্ড। স্নবিশ হচ্ছে ইয়ে নাকুচ্ছু আর কি। হুম, স্নবিশ কি মানে নাকুচ্ছু টাইপের আর কি। না, এই ফিশ স্নবিশ মানেও হচ্ছে আপনার, দেখেন, এটাকে বলা হয় মানে কি বলবো আপনার, একটু নাকুচ্ছু টাইপের যারা মানুষদেরকে স্নবিশ বলে না? ওই ধরনের কিছু না। এখানে স্নবিশ বলছে সুপারসিলিয়াস বা আপনার মডেস্ট মানে ভদ্রতা বা হাম্বেল, এইটার যে বিপরীত ওয়ার্ডটা আসে আপনার, সেরকম আর কি, মানে অভদ্র একটা রূপ আর কি, বুঝতে পারছেন? মানে ওইভাবে ভদ্রতা প্রকাশ করেন। এই এলিজাবেথ যখন উইলিয়াম ডার্সির কাছে আসে, তখন দেখেন এখানে লেখা আছে মিস বিংলে, চার্লস বিংলের সিস্টার।
অর্থাৎ এই জায়গাটাতে আবার, অর্থাৎ এই উইলিয়াম ডার্সি এবং মিস্টার বিংলের বাড়িতে আরেকটা মেয়ে আছে, সেটা হচ্ছে মিস বিংলে, যেটা চার্লস বিংলের বোন। সে আবার ওই চার্লস বিংলের বন্ধু উইলিয়াম ডার্সিকে পছন্দ করে। এই জন্য যখন ওই এলিজাবেথ এদের বাসায় আসে, মিস বিংলেস স্পাইট অনলি ইনক্রিজেস হোয়েন শি নোটিস দ্যাট, মিস বিংলেস স্পাইট, SPIT মানে কি বলতে পারেন? ঘৃণা করা, স্পিচ। ঘৃণা করা, জ্বালাতন করা, হ্যাঁ, হেট, লোথ, ডিটেস্ট, বুঝতে পারছেন? সো অনলি ইনক্রিজেস হোয়েন শি নোটিস দ্যাট, যখন সে মানে তার এই মিস বিংলের ঘৃণা বৃদ্ধি পায় যখন সে দেখে ডার্সি, whom she is pursuing, pays quite a bit of attention to Elizabeth, অর্থাৎ ডার্সি যে এলিজাবেথের উপর একটা অ্যাটেনশন দিচ্ছে, তাকে পছন্দ করছে। So when Elizabeth and Jane return home, they find Mr. Collins visiting their household. Mr. Collins is a young clergyman who stand to inherit Mr. Bennet's property. এখানে আবার আরেকটা ক্যারেক্টার আসতেছে, সেটা হচ্ছে মিস্টার কলিংস। মিস্টার কলিংস হচ্ছে ওই ব্যানেটস পরিবারের একজন সদস্য, অর্থাৎ ওই মিস্টার ব্যানেট হচ্ছে মিস্টার কলিংস এর একটা কাজিন বা চাচা, তো ওই পরিবারের সম্পত্তির অধিকারী সে আর কি। তো বলছে যে আহ Mr. Bennett's property, which has been entitled, meaning that it can only be passed down to male heirs. আচ্ছা, এই যে ক্যান বি পাসড, এটা এটা কোন টেন্স আছে বলতে পারেন? বি পাস্ট, হুম, প্যাসিভ ভয়েস। এটা মডালের প্যাসিভ ভয়েস। এটার বাংলা অর্থ কি জানেন? যে দ্যাট ক্যান অনলি বি পাস ডাউন টু মেল হায়ার্স, অর্থাৎ ওই যে মিস্টার ব্যানেটস, ওনার 5টা মেয়ে, তো মেয়েরা ওই জায়গাটাতে সম্পত্তি পায় না, সম্পত্তিটা শুধু ওই বাড়ির পুরুষ ছেলেরা পাবে, সম্পত্তির অধিকারী হবে হায়ার্স, HEIRS মানে কি উত্তরাধিকারী, হ্যাঁ। সো এইটা ওই মিস্টার কলিংস যে হচ্ছে ব্যানেটের ভাইয়ের ছেলে, হ্যাঁ, তো ওর কাকা চাচা, তো সেইটার কথা বলছে যে সে পাবে। তো সেখানে বলছে মিস্টার কলিংস ইজ আ পম্পাস ফুল, দো হি ইজ কোয়াইট enthralled by the Bennet girls. Shortly after his arrival, he makes a proposal of marriage to Elizabeth. She turns him down, owning his pride. Meanwhile, the Bennet girls have become friendly with militia officer stationed in a nearby town. Among them is Wickham, a handsome young soldier who is friendly towards Elizabeth and tells her how Darcy cruelly cheated him out of an inheritance. আচ্ছা, এই জায়গাটাতে আবার আরেকটা কাহিনী আসতেছে, সেটা হচ্ছে এই সেন্টেন্সের অর্থগুলো না বুঝলে দেখেন, she turns him down, owning his pride. মেনহুইল অর্থাৎ তার যে প্রাইড, তার যে গর্ব, সেটাকে ক্ষুণ্ণ করে ওই এলিজাবেথ। কার প্রাইডকে? ওই কলিন্সকে। কলিন্সকে বোকা ভাবে, কলিন্স ওকে আর কি বিয়ে করতে চেয়েছিল। একই সময় মেনহুইল, একই সময় দ্য ব্যানেট গার্লস হ্যাভ বিকাম, অর্থাৎ এই ব্যানেটের মেয়েরা হয়েছে, হ্যাভ বিকাম কোন টেন্স এটা? বিকামের পাস্ট ফর্ম বিকেম, আবার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিকাম। তো এটা হ্যাভ বিকামের বাংলা অর্থ কি? হয়েছে ফ্রেন্ডলি উইথ মিলিশিয়া অফিসার, অর্থাৎ মিলিটারির একজন অফিসার যারা তাদের টাউনে থাকে, এবং তাদের মধ্যে একজন হচ্ছে উইকহাম। এই এই লোকটা হচ্ছে এই গল্পের ভিলেন, হ্যাঁ, উইকহাম। এ হ্যান্ডসাম ইয়ং সোলজার মানে সে খুব দেখতে সুন্দর একজন সৈনিক, একজন যোদ্ধা, হুইজ ফ্রেন্ডলি টুয়ার্ডস, সে এলিজাবেথকে পছন্দ করে, হ্যাঁ, এলিজাবেথ এন্ড টেলস হার, এবং এলিজাবেথকে বলে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হাউ ডার্সি ক্রুয়েলি, ক্রুয়েলি মানে কি জানেন? নিষ্ঠুর, হ্যাঁ, চিটেড হিম আউট হ্যাঁ, অফ অ্যান ইনহেরিটেন্স, যে মানে একটা বানায় বানায় একটা মিথ্যা কথা বলে ডার্সির নামে, যে ডার্সি কতটা খারাপ ছিল, তাকে সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত বঞ্চিত করেছে, তার সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছে, প্রতারণা করেছে ডার্সি ওই উইকহ্যামের সাথে। এইটা এলিজাবেথকে বলে, যাতে করে এলিজাবেথের মনে উই ওই ডার্সি সম্পর্কে একটা খারাপ ঘৃণার জন্ম। এট দ্য বিগিনিং অফ উইন্টার, এই যে জায়গাটা, এটা হলো একটা ফ্রেজ, ফ্রেজাল ওয়ার্ড, এখানে না আছে সাবজেক্ট না আছে ভার্ব, ফ্রেজ এন্ড ক্লজ সম্পর্কে একটা ধারণা রাখতে হবে, আমি আপনাকে দেখাবো। এট দ্য বিগিনিং অফ উইন্টার, দ্য বিংলেস অ্যান্ড ডার্সি লিভ নেদারফিল্ড অ্যান্ড রিটার্ন টু লন্ডন। হ্যাঁ, বিংলেস অ্যান্ড ডার্সি লিভ নেদারফিল্ড, অর্থাৎ
এই ডার্সি এবং বিংলে এই নেদারফিল্ড ত্যাগ করে এবং রিটার্ন টু লন্ডন, লন্ডনে ফিরে আসে, মাস টু জেইনস ডিসমে। ডিসমে মানে কি? স্নেহ আতঙ্ক, পাচ্ছি না। ফ্রাইটেন, টেরিফাই, স্কেয়ার, হরিফাই, নাম শুনছেন এই ওয়ার্ড গুলো? অ্যাও। হরিফাই। দ্য বিংলেস অ্যান্ড ডার্সি leave Netherfield. আচ্ছা, এটা a further shock arrives with the news that Mr. Collins has become engaged to চা চা চার্লোট লুকাস। এটা আমার আরেকটা ক্যারেক্টার, সেটা হচ্ছে এলিজাবেথের বেস্ট ফ্রেন্ড অ্যান্ড দ্য পুয়ার ডটার অফ লোকাল নাইট। চার্লোট এক্সপ্লেইন টু গেট ম্যারিড অ্যান্ড এলিজাবেথ promises to visit them and their new home as winter progresses, অর্থাৎ শীতের সময় Jane visits the city to see friend, hoping also that she might see Mr. Bingley. However, Miss Bingley visits her and behaves rudely. While Mr. Bingley fails to visit her at all, the marriage prospects for the Bennet girl appear bleak. B-L-E-A-K, bleak. মানে নিরানন্দ বা বর্ণহীন, আশ্রয়হীন। হ্যাঁ, that spring Elizabeth visit Gerald, who now lives near the home of Mr. Collins' patrons. Lady Catherine de Bourgh, who is also Darcy's aunt. Darcy calls on Lady Catherine and encounters Elizabeth, whose presence leads him to make a number of visits to the Collins home, where she is staying. One day she makes a shocking proposal of marriage, which Elizabeth quickly refuses. She tells Darcy that she considered him arrogant and unpleasant, then scolds him for steering Bingley away from Jane and ডিসহেরিটিং উইকহ্যাম। আচ্ছা, এটা এটা শেষ করতে গেলে এটা অনেক টাইম লাগবে, আমি আপনাকে বলি। এই জিনিসটা আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে গিয়ে না হয় পড়বো, কারণ এখানে অনেক বেশি ক্যারেক্টার, এই গল্পটার ভিতরে অনেকগুলো ক্যারেক্টার, এবং এই জায়গাটাতে আপনার এখানে মেইনলি কাহিনীটা হচ্ছে এই এলিজাবেথ কে উইকহ্যাম মানে ডিমোটিভেট করে। পরে এলিজাবেথ আবার বুঝতে পারে যে না, ডার্সি সৎ ছিল, ঠিক ছিল, আমি ভুল বলছি। ডার্সি যখন বিয়ের প্রস্তাব দেয় তখন এলিজাবেথ সেটা রিজেক্ট করে। পরবর্তীতে আবার সবকিছু তারা ক্লিয়ার করতে পারলে বা বুঝতে পারলে যে উইকহামই মেইনলি ইয়ে ছিল, ও ডার্সি ওই এলিজাবেথকে পছন্দ করতে বলে ডার্সির নামে খারাপ কথা বলছিল। এইগুলো বোঝার পর আবার ওই ডার্সি আর আপনার এলিজাবেথের মিল হয়ে যায় এবং জেইনকে আবার ওই ইয়ে বের করে, ওর নাম হচ্ছে বিংলে। তো এরকম কাহিনী ঘটে। তো এটা আমরা আরেকটা অ্যাডভান্স লেভেল যখন ভোকাবুলারি ডেভেলপ করবো বা ট্রান্সলেশন করবো সেখানে না হয় দেখবো। আপনাকে আমি যদি, আপনি তো টেন্স বোঝেন, মোটামুটি টেন্স বোঝেন না? বোঝেন। বুঝছি। একটা প্র্যাকটিক্যাল প্যাসেজের উপর যদি আমি আপনাকে প্রেজেন্টেশন দিতে বলি, স্পিকিং করতে বলি, আপনি স্পিকিং করতে পারেন? আবার এই গতকাল রাতে যে ক্লাসটি নিয়েছি রাত 10টায়, ওরা প্রত্যেকে স্পিকিং করে প্রচুর পরিমাণ। যেমন এইখানে একটা প্যাসেজ আছে, এইগুলো দেখলে অনেক সহজ লাগবে আপনার হয়তো। একটু বোঝার চেষ্টা করেন, আমি আপনাকে বলি একটা বিষয়। জাস্ট ওয়েট এ মিনিট। দেখেন, এইখানে একটা টপিক আছে, এই টপিকটা হচ্ছে আ জার্নি আই এনজয়েড। হ্যাঁ, দেখা যাচ্ছে, এবং এর এগেইনস্ট এখানে কিছু কোশ্চেন আছে, দেখা যায়। হ্যাঁ। এখন এই জায়গাটাতে একটু বোঝার চেষ্টা করেন। আপনি মনে করেন একটা আইএলটিএস এক্সাম ফেস করছেন, বা আপনার একটা এক্সামিনার আপনাকে কোশ্চেন করছে স্পিকিং এর উপরে, যে ডিড ইউ এভার এভার enjoy any kinds of journey? Did you ever enjoy any kinds of journey? If you enjoy or if you visit anywhere, please share your experience in front of me. And you have to answer against some question. These are, did you ever go on a journey by train? When did you go? What was the occasion? And describe the journey. How much did you enjoy it? অর্থাৎ আপনি কি কোনো ট্রেন জার্নি করেছেন? ট্রেন জার্নি না করেন, বাস জার্নি বা বোট জার্নি, যে কোনো একটা লং জার্নি যেটার এক্সপিরিয়েন্স আপনাকে শেয়ার করতে হবে ইংলিশে, যেটার এক্সপিরিয়েন্স আপনাকে ইংলিশে শেয়ার করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? এখন আপনি নিজের মতো করে কথা বলতে পারবেন কিনা, তো সেটা বলার জন্য এখানে একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে। এটা একজন মানুষের একটা অ্যান্সার। এই অ্যান্সারটা একবার, দুইবার, তিনবার পড়বেন, যেটা আমি বারবার বলছি, প্যাসেজ অ্যানালাইসিস করতে হয়। পড়ার পর নিজের মতো করে নিজের একটা এক্সপিরিয়েন্স কথা মনে হয় কেটে গেছে। হ্যাঁ। এই কোশ্চেন গুলোর এগেইনস্টে আপনাকে শেয়ার করতে হবে।
তো যেমন এখানে একটু বোঝার চেষ্টা করেন, একটা একটা গল্প, এই গল্পটা একটু বোঝেন, এরপর আপনি নিজের মতো করে এই গল্পটার এগেইনস্টে নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। যেমন দেখেন, ডিউরিং দ্য লাস্ট সামার ভ্যাকেশন, এটা একটা ফ্রেজ, হ্যাঁ, গত গরমের ছুটির সময়, আই অ্যালং উইথ মাই আঙ্কেল, আমি সাথে আমার আঙ্কেল, মেড আ জার্নি বাই ট্রেন ফ্রম ঢাকা টু সিলেট, অর্থাৎ একটা ট্রেন জার্নি করেছিলাম ঢাকা থেকে সিলেটে। প্রত্যেকটা সেন্টেন্সে ভার্বের এই জায়গাটাতে ফোকাস করেন, ভার্বের এই জায়গাটাতে খেয়াল করেন, তাহলে একটা সেন্টেন্স ভালোভাবে বোঝা যায়, অ্যাকচুয়াল মিনিং বের করা যায়। উই ওয়েন্ট দেয়ার, আমরা গিয়েছিলাম সেখানে, টু এনজয়, এনজয় মানে উপভোগ করা, টু এনজয় মানে উপভোগ করতে, এটাকে বলে ইনফিনিটিভ, টু প্লাস বিয়ন্ড, করতে, বলতে, লিখতে, চলতে, হ্যাঁ, বুঝতে পারছেন? দ্য হ্যাঁ, ন্যাচারাল বিউটিস অফ হিলস অ্যান্ড টি গার্ডেন, অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় এবং চা বাগানের। উই রিচড দ্য স্টেশন ইন টাইম, আমরা স্টেশনে পৌঁছেছিলাম সময় মতো, অ্যান্ড গট ইনটু দ্য ট্রেন, এবং ট্রেনে উঠেছিলাম। ফরচুনেটলি, সৌভাগ্যক্রমে, আই গট মাই সিট বিসাইড দ্য উইন্ডো, আমি জানলার পাশে আমার সিটটা পেয়েছিলাম। হোয়েন দ্য গার্ড ব্লিউ দ্য হুইসেল, যখন গার্ড বাঁশি বাজিয়েছিল, দ্য ট্রেন বিগান টু মুভ, বিগিন এর পাস্ট ফ্রম বিগান, ট্রেনটা চলা শুরু করেছিল। আই কেপ্ট লুকিং আউটসাইড থ্রু দ্য উইন্ডো, আমি, থ্রু মানে মধ্য বা মাধ্যমে, একটা প্রেপোজিশন, আমি জানলার ভিতর দিয়ে বাইরে তাকিয়েছিলাম। দ্য ট্রেন ওয়াজ পাসিং থ্রু দ্য প্যাডি ফিল্ডস অ্যান্ড আদার ট্রিজ, ওয়াজ পাসিং, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ। ট্রেনটা হুম, যাচ্ছিল, অতিক্রম করছিল প্যাডি ফিল্ডস মানে কি, ধানের ক্ষেত এবং অন্যান্য ক্ষেতের গাছের পাশ ভিতর দিয়ে। দিয়ে। I enjoyed the natural beauties of the passing village so much that I cannot express it in words. আমি উপভোগ করেছিলাম প্রাকৃতিক সৌন্দর্য এই অতিক্রমকৃত গ্রামের, যেটা আমি এক কথায় বর্ণনা করতে পারি না। That I cannot express it in words. The green fields, cows and the working of farmers in the field impressed me. অর্থাৎ সবুজ মাঠ, গরু এবং খেতে কাজ করা কৃষকেরা আমাকে মুগ্ধ করেছিল। এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে impressed. when the train, একটা কমপ্লেক্স সেন্টেন্স, when একটা রিলেটিভ প্রোনাউন, যখন the train stopped at a big station, অর্থাৎ এখানে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, যখন ট্রেন একটা বড় স্টেশনে থেমেছিল, উই এট বয়েলড এগ, অর্থাৎ আমরা সিদ্ধ ডিম খেয়েছিলাম। ইট মানে খাওয়া, এর পাস্ট ফর্ম কি, এট, তো পাস্ট ইনডিফিনিট টেন্স। উই বট সাম ম্যাগাজিনস অলসো, আমরা কিছু ম্যাগাজিনও কিনেছিলাম। এগেইন দ্য ট্রেন স্টার্টেড মুভিং, আবার ট্রেনটা চলা শুরু করেছিল। দিস টাইম দ্য সিনারি ওয়াজ মোর বিউটিফুল, এই সময় সিনারিটা আরো সুন্দর ছিল। ইট পাসড থ্রু হিলস, এটা পাহাড় অতিক্রম করেছিল। দ্য হিলস ওয়ার কভার্ড, অর্থাৎ পাহাড়টা কভার্ড ছিল, আচ্ছাদিত ছিল, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, উইথ গ্রিন টি গার্ডেন্স। মাই জয় নিউ নো বাউন্ডস এট দ্য সাইট অফ ফিল্ড অ্যান্ড টি গার্ডেন্স, অর্থাৎ আমার আনন্দের কোনো শেষ ছিল না চা বাগানের পাশ দিয়ে। সুন ইট বিকেম ডার্কার, বিকামের পাস্ট ফর্ম কি, বিকেম, অর্থাৎ শীঘ্রই অন্ধকার নেমে এসেছিল। এভরিথিং বিকেম মিস্ট্রিয়াস অ্যান্ড অলসো বিউটিফুল উইথ দ্য অ্যাপ্রোচিং ইভিনিং, অর্থাৎ সবকিছুই রহস্যময় হয়ে আসছিল এবং অনেক সুন্দর লাগছিল। অ্যাপ্রোচিং ইভিনিং মানে আসন্ন সন্ধ্যার সঙ্গে, মানে আপনি ট্রেনে যাচ্ছেন, দুই পাশে চা বাগান, পাহাড়, তার ভিতর দিয়ে যাচ্ছেন, প্রায় সন্ধ্যা নামবে নামবে ভাব, এরকম একটা পরিস্থিতি বা এরকম একটা সিচুয়েশনকে আপনি ডেসক্রাইব করছেন। তো সেই কথাটাই এখানে বলছে যে এভরিথিং বিকেম মিস্ট্রিয়াস অ্যান্ড অলসো বিউটিফুল উইথ দ্য অ্যাপ্রোচিং ইভিনিং। অ্যাট 7 p.m., 7টার দিক, উই রিচড দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছেছিলাম, রিচ থেকে রিচড, উই রিচড দ্য স্টেশন অ্যান্ড স, এবং দেখেছিলাম, সি এর পাস্ট ফর্ম স, মাই আঙ্কেলস ফ্রেন্ড ওয়েটিং ফর আস, আমার আঙ্কেলের বন্ধুরা অপেক্ষা করছিল আমাদের জন্য। উই ফেল্ট রিলিভ অ্যান্ড এনজয়েড দ্য রেস্ট অফ দ্য ডেজ ভেরি মাচ, অর্থাৎ আমরা একটু, এফ ডাবল এল, ফিল এর পাস্ট ফর্ম ফেল্ট, আমরা একটু শান্তি অনুভব করলাম এবং বাকি দিনগুলোকে উপভোগ করলাম। ইট ওয়াজ দ্য মোস্ট প্লেজেন্ট জার্নি ইন মাই লাইফ, আই উইল রিমেম্বার দ্য জার্নি ফর এভার, আমি সারা জীবন এটা মনে রাখবো। তো এইখানে একজন মানুষের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, তার একটা এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করা আছে, জার্নি। এই জায়গাটাতে স্পিকিং স্কিল ডেভেলপ করতে গেলে এই অ্যান্সারটা একবার দুইবার পড়বেন, পড়ার পর নিজের একটা এক্সপিরিয়েন্স নিজের মতো করে শেয়ার করতে হবে। এবং এই প্যাসেজগুলো অ্যানালাইসিস করলে কি হয়, একটা সেন্টেন্সের রাইটিং এর ফরমেশনটা বোঝা যায়, কোথায় ফ্রেজের ব্যবহার, ক্লজের ব্যবহার, এটা জানা যায়।
রিডিং স্পিড হুম। বাড়ে, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয়, নতুন ভোকাবুলারি থাকলে তাহলে কি দিয়ে দিবেন তো না, একটু হ্যাঁ, দিয়ে দিবেন। নতুন ভোকাবুলারি থাকলে সেটাকে ডেভেলপ করা যায়। এবং এই এই প্যাসেজটা এখানে তো একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, এইটার উপর ডিপেন্ড করে আপনি যখন নিজের একটা এক্সপিরিয়েন্স, নিজের একটা অনুভূতি ইংলিশে শেয়ার করবেন, তখনই আপনার মেইনলি স্পিকিং স্কিলটা ডেভেলপ হবে। প্রত্যেকটা স্টুডেন্ট এই টপিকের উপরেই প্রেজেন্টেশন দেয়, এইগুলোর উপরে। তো আপনি কি ইনস্ট্যান্টলি বলতে পারবেন, স্পিকিং করতে পারবেন এই কোশ্চেন গুলো দেখে? যে ডিড ইউ এভার গো অন আ জার্নি বাই ট্রেন or bus? Just you have to share your experience. If you remember any kinds of journey, then you have to talk that when did you go, what was the occasion, as well as you have to also say that where did you go, and you have to describe the journey. How was the journey? How much did you enjoy it? Can you say something, anything? I went on the I went to this on the occasion of summer in 2012, when my daughter exam has finished, and we family, sorry, together with family, I went with my family and to the Switzerland. At first, I went London, and then উম, আহ, গিয়েছিলাম, হ্যাঁ। I went by লন্ডন থেকে সে গিয়েছিলাম। দেখেন, এই যে আপনার সমস্যা হচ্ছে, আপনি কিন্তু গ্রামার বোঝেন, সেন্টেন্স দেখলে বুঝতে পারেন, বাট কথা বলতে গেলে প্রবলেম হচ্ছে কেন? হ্যাঁ Just হ্যাঁ for lack of practice. You cannot practice much, and হ্যাঁ, বলা হয় you না সেই জন্য। you do not get the actual strategy or way of practicing. So for practicing, you have to give a presentation on this topic. টপিকের উপর প্রেজেন্টেশন দিলে কি হয়, ইংলিশে এক্সপার্ট হওয়ার দুইটা ওয়ে। একটা হচ্ছে নেটিভদের সঙ্গে কমিউনিকেশন করা, যেটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে, ক্যাম্বলি বা ক্যালাপিঙ্গো অ্যাপ দিয়ে করা হয়, ডলার পে করে করতে হয়, তো সেটা অনেকটা ব্যয়বহুল। আরেকটা হচ্ছে টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়া। টপিকের উপর প্রেজেন্টেশন দিলে কি হয়, অনেক বেশি ইনফরমেশন গ্যাদার করা যায়, অনেক বেশি আইডিয়া জেনারেট করা যায়। এবং ইংলিশে কথা বলা কঠিন কিছু না, একটা সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্ব যদি আপনি পাশাপাশি বসাতে পারেন, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। কি বললাম? একটা সেন্টেন্সে সাবজেক্ট অ্যান্ড ভার্ব আপনাকে পাশাপাশি বসাতে হবে। সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে অবজেক্ট অটোমেটিক্যালি পেয়ে যাবেন বা চলে আসবে। এখন এই যে টপিকটা, আপনি কিভাবে কথা বলবেন, একটা সাবজেক্ট আনবেন, একটা ভার্ব আনবেন। ফর এক্সাম্পল কি বলছে যে ডিড ইউ এভার এনজয়েড, হ্যাঁ আমি গিয়েছিলাম। এবার আপনি একটা ডেসক্রাইব, আপনি একটা জার্নিকে শেয়ার করেন যে ইন লাস্ট মান্থ, ইন লাস্ট ইয়ার, ইন 2012, যাই বলেন না কেন, তাই না? ইন, এটা আমার কি, এটা একটা অ্যাডভার্ব অফ টাইম, তাই না? এবার একটা সাবজেক্ট নেন আই, এবার ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, এবার কার সাথে? আই ওয়েন্ট উইথ মাই হাজবেন্ড, আই ওয়েন্ট উইথ মাই ফ্যামিলি, আই ওয়েন্ট উইথ মাই ফ্রেন্ড, আই ওয়েন্ট উইথ মাই ডটার। যে কোনো একটা কিছু আপনি এখানে ডিসক্রাইব করেন। আমার কথা বুঝতে পারছেন? আই ওয়েন্ট, কি বললাম, উইথ মাই হাজবেন্ড, এরকম আমি বললাম। এটা বলার পর আপনি একটা ইয়ে নেন, এটাকে কি বলে, আহ, কোন জায়গায় গিয়েছিলাম, অ্যাডভার্ব অফ প্লেসের ইউজ করেন। ইন লাস্ট মান্থ আই ওয়েন্ট উইথ মাই হাজবেন্ড, এবার একটা জায়গা, ফ্রম ঢাকা টু লন্ডন, ঠিক আছে? এইভাবে আপনি এইখানে একটা জার্নিকে শেয়ার করেন, ফ্রম ঢাকা টু কক্সেস বাজার। হ্যাঁ, তো যে কোনো একটা বিষয় আপনি একটা জায়গাকে ডিসক্রাইব করেন, করার পর আবার সাবজেক্ট নেন, আই নেন অথবা উই নেন, উই, এবার আবার ওয়েন্ট বসো, উই ওয়েন্ট, এবার কোথায় গিয়েছিলেন? উই ওয়েন্ট টু, এবার দেখেন সাবজেক্ট ভার্ব বসালে অবজেক্ট অটোমেটিক্যাল চলে আসে, উই ওয়েন্ট টু দা এয়ারপোর্ট। হ্যাঁ, উই ওয়েন্ট টু দা এয়ারপোর্ট, উই ওয়েন্ট টু দা বাস স্ট্যান্ড, উই ওয়েন্ট টু দা ট্রেন স্টেশন। যে জায়গাটা হয় আপনি
সেটাকে মেনশন করেন। এবার একটা টাইমকে বসান যে অ্যাট ভেরি আর্লি ইন দ্য মর্নিং অর অ্যাট 6 p.m. 6 a.m. ইন দ্য মর্নিং। এইভাবে আপনি একটা জায়গাকে মেনশন করেন। এরপর আপনি আবার নেন উই। এরপর বাই মানে কেনা, বাই এর পাস্ট ফর্ম। প্রত্যেকটা আপনি যেহেতু অতীতের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছেন, আপনার পাস্ট টেন্সের ব্যবহার করতে হবে। হ্যাঁ, উই বট, আমরা কিনেছিলাম। কথাটা বোঝেন কি, উই বট 2 tickets, উই বট 4 tickets। হ্যাঁ, এভাবে আপনি যে কোনো একটা কিছু আপনি বসাতে থাকেন। আবার আপনি বলেন যে আই গট, আমি পেয়েছিলাম, মাই সিট, আমার সিটটা, বিসাইড দ্য উইন্ডো, উইন্ডো জানলার পাশে। হ্যাঁ, আবার আপনি বলেন দ্য প্লেন মুভড, দ্য প্লেন, দ্য ট্রেন, দ্য বাস। এরপর কি, স্টার্টেড মুভিং, স্টার্টেড মুভিং, স্টার্টেড মুভিং, অর্থাৎ চলা শুরু করলো, ওরা শুরু করলো, স্টার্টেড ফ্লাইং। হ্যাঁ, বলা যায় না? বুঝতে পারছেন আমি কি বলছি? এবার একটা টাইমের মেনশন করেন, at 10 a.m. বোঝা যায় আমার কথাগুলো? আবার একটা সেন্টেন্স নেই যে উই বট, আমরা কিনেছিলাম। হ্যাঁ, উই এট, আমরা খেয়েছিলাম। উই এনজয়েড, আমরা উপভোগ করেছিলাম। উই এনজয়েড। আই স, আই অথবা উই যে কোনো একটা সাবজেক্ট নেন, যেটা আপনার ইশাতে। আই স, আমি দেখেছিলাম। উই রিচড, আমরা পৌঁছেছিলাম। উই ফেল্ট, আমরা অনুভব করেছিলাম। এই যে সাবজেক্ট আর ভার্ব গুলো নিচ্ছি, দেখতে পারছেন এগুলো? দেখা যায় কি বলছি? হুম, আনমিউট করেন, মিউট হয়ে গেছেন। আচ্ছা, হ্যাঁ। এই যে ওয়ার্ড গুলো আমি নিয়েছি, বুঝতে পারছেন? এই যে ওয়ার্ড গুলো, অর্থাৎ ভার্ব আনতে হবে। আমি কথা বলতে পারি না কেন, আমি ভার্বকে জেনারেট করতে পারি না সঠিকভাবে। যে কথাটা আমি বাংলায় ভাবতেছি ইংলিশে আমি সেটা বলতে পারি না, শুধুমাত্র ভার্ব না নিয়ে আসতে পারার কারণে। তো এইভাবে এই ভার্ব গুলো আপনি বসান, উই ওয়েন্ট, উই বট, আই গট, দ্য প্লেন স্টার্টেড, উই এট, উই এনজয়েড, আই স, উই রিচড, উই ফেল্ট। দেখেন আপনি অবজেক্ট পেয়ে যাবেন, পাবেন না? উই বট সাম ম্যাগাজিনস অলসো ইন দ্য ট্রেন, ইন দ্য বাস। উই এট সাম বয়েলড এগ, আমরা কিছু সিদ্ধ ডিম খেয়েছিলাম। উই এট সাম স্ন্যাক্স। উই এনজয়েড দ্য জার্নি আ লট। আই স সাম বিউটিফুল সিনারি অফ স্কাই, অর ইউ ক্যান অলসো সে টি গার্ডেন্স, অর দ্য সি বিচ। হ্যাঁ, যে কোনো কিছু আপনি এখানে বলেন। উই রেস্ট আওয়ার ডেস্টিনেশন এট দিস টাইম, এখানে একটা সময়কে মেনশন করেন। উই ফেল্ট রিলিভড আফটার রিচিং দেয়ার, আমরা একটু শান্তি অনুভব করেছিলাম সেখানে পৌঁছানোর পর। সো এইভাবে কথা বাড়াতে হবে, কথা বলতে হবে, সাবজেক্ট নিবেন, ভার্ব নিবেন, দেখবেন অবজেক্ট অটোমেটিক্যালি আপনার মনে চলে আসবে। হ্যাঁ, আমরা সঠিকভাবে সাবজেক্ট ভার্ব ইউজ করতে পারি না এবং প্র্যাকটিস করি না, তাই ইংলিশে কথা বলতে পারি না। সো এই টপিকটা আমি আপনাকে দিয়ে দিয়েছি। আপনি কি করবেন, এইটা একবার দুইবার আবার পড়বেন ভালোভাবে, সেন্টেন্সের সাবজেক্ট গুলো কেমন, ভার্ব গুলো কেমন, অ্যাডভার্বটি কিভাবে লেখা হয়েছে পড়ার পর এই যে কোশ্চেন গুলো, এই কোশ্চেন গুলো দেওয়া, এই কোশ্চেন গুলোর এগেইনস্টে আপনি নিজের একটা এক্সপিরিয়েন্স, নিজের একটা জার্নি শেয়ার করবেন, অর্থাৎ একটা খাতায় লিখবেন, আলাদাভাবে লিখবেন, লিখে নেক্সট ক্লাসে আমাকে প্রেজেন্ট করবেন। সেখানে যে গ্রামেটিক্যাল মিস্টেক হবে বা যে ভুলগুলো হবে সেটা আমি আপনাকে সংশোধন করে দিব। এইভাবে আগে কিছু নিজে নিজে লিখবেন, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এরপরে হ্যাঁ। লেখা বাদে আমরা যখন আপনি একটু অ্যাডভান্স হয়ে যাবেন, স্পিকিং করতে পারবেন নিজের মতো করে, তখন লেখা বাদ দিয়ে ইনস্ট্যান্টলি টপিকের উপরেই আমরা স্পিকিং করবো, প্রেজেন্টেশন দেওয়া শুরু করতে হবে আপনার। ঠিক আছে? কথা ক্লিয়ার? এইভাবে স্পিকিংটা ডেভেলপ করলে আপনার রাইটিং এর জায়গাটা, প্রোনাউন্সিয়েশন, রিডিং সবগুলো বিষয় একসঙ্গে কাভার হয় যদি প্যাসেজ অ্যানালাইসিস করা যায় এবং প্যাসেজের উপর প্রেজেন্টেশন দেওয়া যায়। এবং কথা বলা বা প্রেজেন্টেশন দেওয়া খুব কঠিন না। এক এক ধরনের টপিকের উপর এক এক ধরনের সেন্স থাকে, এক একটা টপিকের ব্যাকগ্রাউন্ড এক এক রকম। যেমন এটা আপনার অতীতের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে হচ্ছে, এইখানকার হ্যাঁ, মোস্ট অফ দা টাইম কিন্তু পাস্ট টেন্স দিয়ে লেখা, পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট কন্টিনিউয়াস। এখানে না আছে কোনো প্রেজেন্ট টেন্স, না আছে কোনো পারফেক্ট টেন্স, না আছে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, না আছে ওইভাবে কোনো মডেলের ব্যবহার, নাথিং। অর্থাৎ আমাদের যত স্ট্রাকচারই থাকুক না কেন, ইংলিশে কথা বলার জন্য সমস্ত স্ট্রাকচার এক জায়গায় করার প্রয়োজন পড়ে না, মিক্স স্ট্রাকচারের প্রয়োজন পড়ে না। আপনি যখন একটা সার্টেন টপিকের উপর স্পিকিং করবেন বা কথা বলবেন, আগে ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হয়। আমি যে কথা বলবো আমার টপিকটা ঠিক কোন ধরনের, তাহলে কোন ধরনের টাইমিং গুলো, টেন্স গুলো আমাকে ইউজ করতে হবে এখানে। আমি যদি এখানে বলতাম যে প্লিজ টক অ্যাবাউট দ্য ট্রাফিক জ্যাম অফ ইউর কান্ট্রি, তখন কিন্তু আর এরকম পাস্ট টেন্স হতো না,
তখন আপনার প্রেজেন্ট টেন্স অথবা মডেলের বিভিন্ন স্ট্রাকচার ইউজ করতে হতো। ইউ ক্যান সে দ্যাট ট্রাফিক ইজ আ ভেরি কমন প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, তাই না? এরপর আপনি লাস্টের দিকে এরকম বলতেন, গভর্নমেন্ট শুড টেক প্রপার স্টেপ, হ্যাঁ, টু সলভ দিস ট্রাফিক প্রবলেম। তো এই জায়গাগুলোতে এরকম সুরের ব্যবহার, মডেল বা প্রেজেন্ট টেন্সের ব্যবহারটা বড় হতো। মানে এক এক ধরনের টপিকের টাইমিংটা, টেন্সটা এক এক রকম, কিন্তু মিক্স স্ট্রাকচার কোথাও হয় না। এটা পাস্টের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছেন, তো এখানে সবই পাস্ট টেন্স। তো এইভাবে আগে এটার উপরে একটু করে নিয়ে আসেন, তারপর আমরা নেক্সটে দেখব অন্যান্য টপিক। শর্টকাট গুলো কি, ভিতরে ব্র্যাকেটে শর্টকাট লেখাগুলো কি কই ব্র্যাকেটে শর্টকাট? না জানেন কি, মানে যে এভিএম ওটা ওটা হচ্ছে এক একটা ওয়ার্ডের বাংলা ছিল, এখানে বাংলা লেখা ছিল বাট এই ফন্টে আসেনি, তাই ওটা কিছু না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা বাংলা ফন্ট ভেঙে গেছে আর কি, ওটা কিছু না। আচ্ছা। তো একটু করে ফেলবেন, হ্যাঁ? বুঝতে পারছেন কি বললাম? নেক্সট ক্লাস